গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য ম্যাথের উপর থেকে আজ 3 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের উপর থেকে আমরা 2টো ক্লাস নিয়ে নিয়েছি। সেগুলো যদি তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। এছাড়া তোমাদের যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল যে জিকেজিএস এর ক্লাসটা চলছে, তারও কিন্তু লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। প্রত্যেককে বলছি, ম্যাথের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যে ম্যাথগুলো করানো হবে সেগুলো ভালোভাবে বাড়িতে ক্লাসটা কমপ্লিট হওয়ার পর 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। তো শুরু করছি আজকে ম্যাথের 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন যেটা রাখা হয়েছে, দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন থাকবে, বা এইভাবে কোশ্চেন দেবে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24 এবং 30 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে কোনো রকম ভাগশেষ বা সেটা সম্পূর্ণ বিভাজ্য হবে। তো এইভাবে কোশ্চেন থাকতে পারে, বা এইরকম কোশ্চেনও দিতে পারে যে 10 অবশিষ্ট থাকবে বা 5 অবশিষ্ট থাকবে, এরকম কোশ্চেনও দিতে পারে। তো এখানে খেয়াল করো, দুটো কোশ্চেনই এখান থেকে সলভ হয়ে যাবে, যে দুটো বললাম। তো এখানে ফার্স্টে যে সংখ্যাগুলো দেবে, সংখ্যাগুলোকে ফার্স্টে কি করবে, লসাগু বার করবে। 16, 24, 30 এবং 36। তো এখানে ফার্স্টে লসাগু বার করো, 2 দিয়ে ভাগ করো। 8 দুয়ে 16, 12 দুয়ে 24, এখানে 15 দুগুণ 33, সরি 15 দুগুণ 30, আর 18 দুগুণ 36। আবার 2 দিয়ে যাচ্ছে, 4 দুয়ে 8, 6 দুয়ে 12, এখানে 15 নামলো, 9 দিয়ে 18। এবার এখানে 3 দিয়ে যাচ্ছে, 4, 3 দুয়ে 6, 3 পাঁচে 15, 3 তিরিক্ষে 9। এবার এখানে খেয়াল করো, এখানে কিন্তু আর একটা যাচ্ছে এখানে 2 দিয়ে। 2 দুগুণ 4, 2 এককে 2, এখানে 5, এখানে 3। এবার এখান থেকে এলসিএম বার করো। এলসিএম কত, এখানে গুণ করো। 2 দুগুণ 4, 3 4 12, 12 দুগুণ 24, 24, আর এই 3টা গুণ করো। 3 24 কত হয়, 72। তারপরে দেখো, এখানে এই দুটো সংখ্যাকে ইচ্ছা করে গুণ করিনি, তাই প্রত্যেককে বলছি, যখন লসাগুতে গুণ করতে হবে বা গসাগুতে গুণ করতে হবে, বা যে কোনো জায়গায় গুণ যখন আসবে, তখন সেই গুণফলের মধ্যে 2 আর 5 যদি থাকে, সেই দুটোকে ছেড়ে রাখবে। কারণ কি, সুবিধাটা এটাই যে এখানে আমি বাকি সংখ্যাগুলো গুণ করে 72 লিখলাম, এবার 5 আর 2 গুণ করে কত হচ্ছে, 10। তো 5 দুগুণ 10, তাহলে 72 আর 10 গুণ করলে কত হয়, 720। গুণ করা ইজি হয়ে যাবে। তো এই ছোট ছোট টিপস গুলো মাথায় রাখবে। এবার এখানে কি বলেছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9। এখানে বসালাম 5টা 9। যে লসাগুটা পেলাম সেই লসাগু দিয়ে ভাগ করব, অর্থাৎ 720 দিয়ে ভাগ করব। 720 এককে 720 হচ্ছে, এখানে 9 নামছে, এখানে বিয়োগ করলে হচ্ছে কত, 7। এখান থেকে 5 কত, 2, একটা 9 নিচে নামলো। তারপরে দেখো, এখানে 3 দিয়ে 3 সাথে 21, 4 দিয়ে 4 সাথে 28, 4 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে গুণ করো। 3 0 0, 3 2 6, 3 সাথে কত হচ্ছে, 21। এখান থেকে বিয়োগ করলে থাকছে 9, এখানে থাকছে 3, এখানে থাকছে কত, 6। আর একটা 9 নিচে নামলো। এবার এখানে দেখো, এখানে যদি 9 দিয়ে গুণ করি 720 কে, তাহলে বেশি হয়ে যাবে। 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করলে 8 0 0, 8 দুগুণ 16, 6, হাতে থাকছে 1, হাতে থাকছে 1, 27টা 56, আর 1 হচ্ছে কত, 57। এবার এখান থেকে বিয়োগ করো, কত ভাগশেষ থাকছে দেখো, এখানে 9 থাকছে, এখানে থাকছে 3, 13 থেকে 7 বাদ দিলে এখানে থাকছে 6, হাতে 1, 639 ভাগশেষ থাকছে। তাহলে 720 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা কোনটা, সব থেকে বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, সেটা কোনটা, সেটা এই 5টা 9 থেকে বিয়োগ করে দাও। এই যে ভাগশেষ পেলে 639, কে ভাগ করলে যেটা পাবে, সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা হবে 720 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। 720 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য সংখ্যা পাবে। তো এখান থেকে বিয়োগ করো 0, এখান থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, এখান থেকে 6 বাদ দিলে হবে 3, ডাবল 9, 99,360 যে সংখ্যাটা পেলে, এটা হলো 720 দ্বারা ভাগ করা বিভাজ্য একটা সংখ্যা, বা 16, 24, 30 বা 36 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য একটা সংখ্যা। কিন্তু এখানে কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেনে বলেছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেন 10 অবশিষ্ট থাকে। কি বলেছে, 10 অবশিষ্ট থাকে। তাহলে 10 যদি ভাগশেষ থাকতে হয়, তাহলে কি করতে হবে, এই যে সংখ্যাটা পেলে সম্পূর্ণ বিভাজ্য, এর সঙ্গে 10 যোগ করে দাও। 10 যোগ করলে যে সংখ্যাটা পাবে,
99,360 ছিল, 10 যোগ করলে হবে 370। তো এটাই হবে সেই সংখ্যা যেটাকে 16, 24, 30, 36 বা 720 যেটাতেই ভাগ করি না কেন প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা দেখে থাকো, আমার কথা শোনার দরকার নেই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ফলো করে দেখবে, বহুবার এই টাইপের কোশ্চেন দিয়েছে। তো এখানে ইজি নিয়মটা কি? 4 ঘন্টা বাজতে কত সময় বলেছে? 4 সেকেন্ড। তাহলে যত ঘন্টা বলেছে তার থেকে 1 বিয়োগ করে দাও, অর্থাৎ 3টে গ্যাপ বা 3টে ঘন্টা বাজতে সময় লাগছে কত সেকেন্ড? 4 সেকেন্ড। 1 ঘন্টার গ্যাপ বাজতে সময় লাগবে 4/3 সেকেন্ড। 8 ঘন্টার বলেছে, তো 8 থেকেও 1 বিয়োগ করো, 8 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 7। 7 ঘন্টার বাজতে সময় লাগবে 4-এর 3 ইন্টু এর সাথে 7 গুণ করো, তাহলে 4 সাথে কত হচ্ছে? 28/3, ভাগ করলে হচ্ছে 3 9 27, 9 পূর্ণ 1-এর 3 সেকেন্ড সময় লাগবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কত? যা যা বলেছে সেম, যা এই কোশ্চেনে যেভাবে বলেছে সেম একইভাবে এখানে বসাতে যাও। তো সংখ্যাটা ফার্স্টে ধরে নাও, সংখ্যাটা এক্স। তো সংখ্যা আমি ধরে নিলাম এক্স। এবার বলেছে তার বর্গের গড়, সেই সংখ্যাটা এবং তার বর্গের গড়। তাহলে সংখ্যাটা এক্স, তাহলে সংখ্যার বর্গ কি হবে? সংখ্যার বর্গ হবে এক্স এর স্কোয়ার। তার বর্গের গড় অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল বাই 2 করে দিলাম। সেটা কি? সেটা বলেছে সংখ্যাটির 5 গুণের সমান। তো সংখ্যা কি ধরেছিলাম? সংখ্যা ধরেছিলাম এক্স। তো সংখ্যার 5 গুণ কি হবে? 5x, তার সমান বলে দিয়েছে, সমান এখানে করে দিলাম। তো এবার এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। তো এখান থেকে গুণ করলে হচ্ছে x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 2 হচ্ছে কত? 10x। এই এক্সটা সমানের ডান সাইডে গেলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? এক্স স্কোয়ার সমান 10x থেকে 8x বিয়োগ গেলে হবে 9x। x সমানের এপাশ অবস্থা থেকে উঠে গেল, তো x এর ভ্যালু কত পেলে? x এর ভ্যালু পেয়ে গেলে 9। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে 3.75 কিলোমিটার পার ঘন্টা এবং 3 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছালো। গন্তব্য স্থানের দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স কত? ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। এর একটা সূত্র বলে দিচ্ছি। এই টাইপের কোশ্চেন যাই দিক না কেন, যেখানে দুটো স্পিড বলা থাকবে এবং তাদের মধ্যে সময় যেটা সময় ডিফারেন্স কত সেই টাইম ডিফারেন্সটা বলা থাকবে। যেমন এখানে বলেছে যে এক ব্যক্তি 3.75 কিলোমিটার স্পিডে আর এক ব্যক্তি 3 কিলোমিটার স্পিডে, তাহলে 3.75 কিলোমিটার স্পিডে যে যাচ্ছে সে অবভিয়াসলি তাড়াতাড়ি পৌঁছাবে। অর্থাৎ দুজন যদি এক জায়গা থেকে যাওয়া শুরু করে কোনো একটা পজিশনে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার যদি শুরু করে, তাহলে যে 3.75 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল সে অবভিয়াসলি আগে পৌঁছাবে। তো সে যদি অবভিয়াসলি আগে পৌঁছায়, তো এখানে কোশ্চেনেই বলে দিয়েছে সে প্রথম ব্যক্তির অপেক্ষা প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির অপেক্ষা কত মিনিট আগে পৌঁছাচ্ছে? 30 মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। অর্থাৎ এখানে এই যে 30 মিনিটটা দেওয়া আছে, এটা কি? এটা কিন্তু টাইম না, এটা হলো টাইম ডিফারেন্স। এটা হলো টাইম ডিফারেন্স। তো যখন এরকম টাইম ডিফারেন্স এবং দুটো স্পিড দেওয়া থাকবে তখন ডিস্টেন্স বার করার জন্য সূত্র কি? ডিস্টেন্স ইকুয়াল টু ফার্স্ট স্পিড। তো ফার্স্ট স্পিডকে আমি লিখলাম স্পিড 1 ইন্টু দ্বিতীয় স্পিড স্পিড 2 এবং এদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ স্পিড 1 আর স্পিড 2 এর মধ্যে ডিফারেন্স বলেছি। অর্থাৎ তুমি যদি 3 থেকে 3.75 বিয়োগ করতে পারো, যেহেতু এখানে ডিফারেন্সের চিহ্ন আছে, তো এর মধ্যে ডিফারেন্সটা তোমার লিখতে হবে 0.75, মাইনাস কিন্তু লেখা যাবে না, সেই কারণেই এখানে আমি বলেছি কি ডিফারেন্স বলেছি। ইনটু এর সাথে কি হবে? এর সাথে হবে টাইমের ডিফারেন্স, টাইম ডিফারেন্স। তো ডিফারেন্সকে আমি ডিআইএফএফ লিখলাম। তো এখানে এই সূত্রটা মনে রাখবে, এই সূত্র মনে রাখলে এই টাইপের যে কোশ্চেনই দিক না কেন তোমরা সলভ করতে পারবে। তো এখানে দূরত্ব বার করতে বলেছে, তো ডিসটেন্স ইকুয়াল টু স্পিড কি বলেছে? 3.75 বলেছে ইনটু 3 কিলোমিটার, এদের ডিফারেন্স কত? 0.75 ডিফারেন্স।
সময়ের ডিফারেন্স কি বলেছে, সময়ের ডিফারেন্স বলেছে 30 মিনিট। এইভাবে গুণ করে কাটাকুটি করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। এবং এর যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা একদম ফার্স্ট অপশনেই তোমরা দেখতে পাবে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফার্স্ট অপশন মার্কিং করবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন অ্যান্সার হয়ে যাবে ভুল এবার খেয়াল করো, আমি এখানে বোঝাচ্ছি। কোশ্চেনে দেখো এখানে যে 3.75 যে স্পিডটা দেওয়া ছিল সেটা কি এককে আছে, কিলোমিটার পার ঘন্টা এককে আছে। তিনটা কি এককে আছে, কিলোমিটার পার ঘন্টা এককে আছে। কিন্তু এখানে যে টাইম ডিফারেন্স সেটা কোন এককে দিয়েছে, দিয়েছে দেখো মিনিট এককে। সুতরাং এখানে যে টাইমটা আমি পুট করেছি এই সূত্রে, সেই প্রত্যেকটা টাইম কিন্তু ঘন্টা এককে আছে। তাই এই 30 মিনিটকে আমাকে কিন্তু ঘন্টাতে কনভার্ট করতে হবে। তাই 30 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করতে গেলে এর নিচে 60 ভাগ করলাম। আশা করি বোঝাতে পেরেছি। যদি প্রত্যেকটা একক একই থাকতো, অর্থাৎ 3.75 কিলোমিটার পার মিনিট, বা এখানে যে টাইম ডিফারেন্স দিয়েছিল সেটা 30 মিনিটের জায়গায় যদি 30 ঘন্টা থাকতো, তাহলে কিন্তু আমি গুণ করতাম না। যেহেতু এখানে আমার এককগুলো সেম করতে হবে, সেই কারণে আমি মিনিটকে ঘন্টাতে কনভার্ট করেছি। এবার এখানে সিম্পলি কাটাকুটি করো, পয়েন্ট আর নিচের পয়েন্ট উঠে গেল। এখান থেকে কাটাকুটি করলে পাবে এখানে 30 দিয়ে 60কে ডাইরেক্ট কাটো, এখানে হচ্ছে কত 2। এখানে 75, 3 দিয়ে কাটো, 3 25, 75, 25 দিয়ে এটাকে কাটো, 25 এককে 25, হাতে থাকছে কত 12, 125। তাহলে 5 25 125। তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে 15, নিচে থাকছে 2, অর্থাৎ 7.5 কিলোমিটার ডিস্টেন্স, যেটা আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। দুটো লোক এবং 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4টি লোক ও 4টি বালক ওই কাজটা 3 দিনে সম্পন্ন করে। একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে দেখা গিয়েছে এই কোশ্চেন দিলে তারা স্কিপ করে যায়, এবং এর মতো ইজি কোশ্চেন হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে বোঝাচ্ছি, ভালোভাবে শোনো। বাড়িতে এই কোশ্চেনটা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এখানে খেয়াল করো যে কথাগুলো বলছি, ভালোভাবে খেয়াল করবে। এখানে ফার্স্টে কি বলেছে, দুটো লোক। আচ্ছা, লোককে আমি ইংলিশে ম্যান বলে, তো আমি এখানে এম ধরবো। আর বালককে ইংলিশে বলা হয় বয়, তো বালককে আমি এখানে বি ধরবো। তো এখানে কি বলেছে, দুটো লোক অর্থাৎ দুটো ম্যান এবং 7টা বালক, 7 বি লিখলাম। এরা যদি কাজ করে, প্রত্যেক দিন এরা কাজ করছে, কাজ করলে কাজটা কত দিনে সম্পন্ন হচ্ছে? 4 দিনে কাজটা সম্পন্ন হচ্ছে। এবার আমার মনে হলো যে এই লোকগুলোকে আমি 4 দিন কাজ না করিয়ে আমি একদিনে কাজ করাবো, কাজ করিয়ে আমি কি করব, কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করব। তো কাজটা যদি আমি তাড়াতাড়ি কমপ্লিট করানোর চেষ্টা করি, তাহলে এই দুটো ম্যান আর 7টা বয় এরা 4 দিন ধরে এসছে, তাহলে ততজন ম্যান এবং ততজন বয়কে যদি আমি কাজে লাগাই, তাহলে একদিনে তারা কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে 4 দিন ধরে যদি এরা আসে, তাহলে কতগুলো ম্যান এসেছিল, এর সাথে 4 গুণ করো, এর সাথেও 4 গুণ করো। 4 গুণ করলে এখান থেকে পেয়ে যাবে 8 জন ম্যান কাজ করেছে টোটাল কাজটা করার জন্য, আর 4 7 28 জন বয়। তাহলে 8 জন ম্যান এবং 28 জন বয়েজ মিলে টোটাল কাজ করেছে, অর্থাৎ ধরে নিলাম 1 অংশ কাজ করেছে। একইভাবে সেকেন্ড লাইনে দেখো বলা আছে, সেকেন্ড লাইনে কি বলা আছে, 4 জন ম্যান, 4 জন লোক এবং 4 জন বয়েজ মিলে সেই একই কাজ, দেখো বলেছে কি ওই কাজ, খেয়াল করবে কি বলেছে, ওই কাজ, সেই সেম কাজটা তারা কতদিনে করেছে? এরা দুজনে মিলে করেছে, সরি 4 জন লোক আর 4 জন বয়েজ মিলে সেম কাজটা করেছে কতদিনে? 3 দিনে। একইভাবে আমি যদি বলি এই সেম কাজটা আমি যদি একদিনে করাতে চাই, তাহলে কতটা ম্যান আর কতটা বয় আমার প্রয়োজন? তাহলে এর সাথে 3 গুণ করো, কারণ এই 4 জন ম্যান 3 দিন করে এসছে, 4 জন বয় 3 দিন এসছে, তাহলে কতজন বয় হবে বা কতজন ম্যান হবে? তো 3 আমি উভয়ের সঙ্গে গুণ করে দিলাম। তাহলে টোটাল ম্যান কতজন এসছে? 3 এ 4 এ 12 জন লোক এসছে, আর 3 এ 4 এ 12 জন বয়েজ এসছে, কতদিন মিলে? 3 দিন মিলে। এবং এরা যদি আসে তাহলে সেই টোটাল কাজটা কি হচ্ছে? টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। তো এখানে বলেছে কি ওই কাজ, অর্থাৎ এই 8 জন ম্যান আর এবং 28 জন বয়েজ মিলে যে পরিমাণ কাজটা করছে, একইভাবে 12 জন ম্যান এবং 12 জন বয়েজ মিলে কিন্তু সেই সেম কাজটা করছে, অর্থাৎ এদের কাজের যে পরিমাণটা সেটা কি, সেটা কিন্তু সেম। তাই আমি এখানে কি করব, এই 12 জন ম্যান, 12 জন বয়েজ আর 8 জন ম্যান এবং 28 জন বয়েজের যে কাজ সেটাকে আমি সেম করে দেবো। এখান থেকে আমি পেয়ে যাব কি, এখান থেকে পেয়ে যাব
ম্যান আর বয়ের রেশিও আমি পেয়ে যাব। সেখানে আমি এক সাইডে ম্যানগুলো নিয়ে গেলাম এবং এক সাইডে বয়েজগুলো যদি নিয়ে যাই, তাহলে এখান থেকে পাবো কি 4 ম্যান ইকুয়াল টু এখান থেকে পাবো 6 আর এখানে 1, 16 বয়েজ। 4 দিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4 4 16, অর্থাৎ একজন ম্যান সমান কতজন বয়েজ? 4 জন বয়েজ। মানে একটা মানুষ কটা বালকের সমান কাজ করতে পারে? 4টে বালকের সমান কাজ করতে পারে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার এখানে কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেনে কি জানতে চাইছে? কোশ্চেনে জানতে চাইছে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করে। একটা লোক যদি ওই কাজটা করে তাহলে কত দিনে সে কাজটা কমপ্লিট করবে। তো একজন ম্যান যদি কাজটা করে কত দিনে কাজটা কমপ্লিট করবে, এটাই কিন্তু এখানে জানতে চাইছে। এবার এখানে খেয়াল করো, আমি এই ম্যান ইকুয়াল টু 4b এটা আমি কোনো একটা সমীকরণে বসাবো, হয় আমি এখানে বসাবো নতুবা আমি এখানে বসাবো, যেখানে আমার সুবিধা সেখানে আমি বসাবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই 4b এর জায়গায় যদি আমি এখানে একটা ম্যান বসিয়ে দিই, মানে 4b 4টে বালক মানে একটা ম্যান, তো আমি সেটা এখানে বসাচ্ছি 4 ম্যান আর 4 বয়েজ ইকুয়াল টু এরা কতদিনে কাজটা করছে? 3 দিনে কাজটা করছে, কোশ্চেনেই বলা আছে। তো এই 4b এর পরিবর্তে আমি এখানে একটা ম্যান বসিয়ে দিলাম। কিভাবে বসালাম? এখান থেকে পেয়েছি তাই বসালাম। তো এখান থেকে আমি বলতে পারি যে 4টা ম্যান এবং একটা ম্যান, তাহলে টোটাল 5টা ম্যান কাজ করে কত দিনে? 5টা ম্যান সেই কাজটা কমপ্লিট করতে সময় লাগে কতদিন? 3 দিন সময় লাগে। তাহলে আমি যদি একটা মানুষ কাজে লাগাই, একটা লেবার যদি কাজে লাগাই, তাহলে আমার টোটাল কতদিন সময় লাগবে? তাহলে একটা ম্যানের সময় লাগবে 3 × 5, 3 5 15 দিন সময় লাগবে। সেটাই দেখো কোশ্চেনে জানতে চাইছে একটা ম্যানের ওই কাজ করতে কতদিন সময় লাগবে? সময় লাগবে 15 দিন। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। অনেক সময় এখানে যে কোশ্চেনের অ্যান্সার জানতে চাই, এখানে ওই কাজ না বলে এখানে বলে যে ওই কাজের 2/3 অংশ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে, 1/3 অংশ সম্পন্ন করতে কত দিন সময় লাগবে। তো যখন যেটা বলবে তখন সেইভাবে আমরা অ্যান্সার বার করব। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এই টাইপের কোশ্চেন আশা করব তোমাদের কাছ থেকে যে এবার এক্সামে আসলে ছেড়ে আসবে না। তবে কি এই কোশ্চেনটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেটা বললাম ভালোভাবে খেয়াল করবে। দরকার পড়লে ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখো, দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা হলো ফুড এসআই এবং ক্লার্কশিপের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো করতে পারবে। এবং এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। এই ব্যাচে অ্যাড হওয়ার জন্য নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। নির্দিষ্ট ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট, সেখানে তোমরা জানতে পারবে কোন দিন কোন ক্লাস হবে, কখন কোন ক্লাস হবে, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কবে অ্যাডমিট বার হবে, কবে কোন ফর্ম ফিল আপ হচ্ছে, এই সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে তোমরা। সবকিছুই কিন্তু গ্রুপে পাবে, তাই প্রত্যেককে বলছি গ্রুপে অ্যাড হয়ে যাও। এছাড়া এখানে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো সেই চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে। আর ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ম্যাথের যেই টার্গেট ক্লাসটা যেটা এখন চলছে, এই ক্লাসটা শুধুমাত্র, এই ম্যাথের ক্লাসটা শুধুমাত্র তোমরা এই চ্যানেলে করতে পারবে। বাকি যে ম্যাথের ক্লাস, বাকি এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস, সেইগুলো তোমরা পেয়ে যাবে আমাদের অন্য আরেকটি চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার। তাই প্রত্যেকে বলছি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এবং এই দুটো চ্যানেল থেকে রেগুলার বেসিসে তোমার এক্সামের জন্য প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে নিতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি বন্যত্রাণ শিবিরে 1000 শরণার্থীর 70 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে আরো 200 শরণার্থী ওই শিবিরে মজুদ খাদ্য কতদিন চলবে। তো এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সামে দেয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে ফার্স্টে দেখো, এখানে বলেছে যে
1000 শরণার্থী 70 দিনের খাবার মজুদ ছিল। তো ফার্স্টেই আমি এখানে গুণ করে নেব যে টোটাল কতটা খাবার মজুদ ছিল। তো 1000 জন শরণার্থীর কত দিনের খাবার? 70 দিনের খাবার। তাহলে টোটাল খাবার মজুদ ছিল কত? টোটাল খাবার মজুদ ছিল কত? টোটাল খাবার মজুদ ছিল 70,000 একক খাবার কিন্তু মজুদ ছিল। এবার বলছে কি বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে। তো 10 দিন পরে কি হচ্ছে? 10 দিন পরে 200 শরণার্থী আরো নতুন এসে যুক্ত হচ্ছে। তো এই যে 10 দিন পরে নতুন শরণার্থী অ্যাড হচ্ছে, এই অ্যাড হওয়ার আগে এই যে 1000 জন শরণার্থী ছিল, এই 1000 জন শরণার্থী অবভিয়াসলি এই 10 দিন ধরে সেই খাবারটা খেয়েছে। তাহলে 1000 জন শরণার্থী 10 দিনে কতটা খাবার খায়? 1000 জন শরণার্থী 10 দিনে খায় 10,000 একক খাবার তারা কিন্তু খেয়ে ফেলে। তাহলে বাকি খাবার কত? 70,000 থেকে 10,000 বিয়োগ করে দাও, পেয়ে যাবে কি বাকি মজুদ খাবার। পেয়ে যাবে বাকি মজুদ খাবার কত? 60,000 একক হলো বাকি মজুদ খাবার। এবার এই যে বাকি যে মজুদ খাবার 60,000 একক খাবারটা আছে, এই খাবারটা কারা খাচ্ছে? এই খাবারটা 100 জন শরণার্থী তো অবভিয়াসলি খাচ্ছে, তার পাশাপাশি এই যে 200 জন শরণার্থী এসে যুক্ত হয়েছে, এই 200 জন শরণার্থীও খাচ্ছে। তাহলে এখন মজুদ খাবারের পরিমাণ কত? মজুদ খাবারের পরিমাণ 60,000। শরণার্থীর সংখ্যা কত? শরণার্থীর সংখ্যা 1000 প্লাস কত? 1000 প্লাস 200, অর্থাৎ যোগ করলে কত হয়ে যাবে? যোগ করলে হয়ে যাবে 1200। তাহলে টোটাল শরণার্থীর সংখ্যা 1200, মজুদ খাবার আছে 60,000, ভাগ করে দাও কতদিন চলবে, পেয়ে যাবে 00 কেটে গেল, 12 দিয়ে কাটো, 5 12 60, অর্থাৎ বাকি খাবারটা কতদিন চলবে? বাকি খাবারটা 50 দিন চলবে। কোশ্চেন দিয়ে খেয়াল করো কি জানতে চাইছে? জানতে চাইছে যে বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পর আরো 200 জন শরণার্থী এলে শিবিরে এলে মজুদ খাদ্য আর কতদিন চলবে? তো মজুদ খাদ্য চলবে কতদিন? 50 দিন চলবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনটা বলেছে 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, অর্থাৎ 4 দ্বারা সম্পূর্ণ কিন্তু ডিভিজিবল, এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক অর্থাৎ ডিজিট। অর্থাৎ এমন সংখ্যা তোমাকে খুঁজতে হবে যেটা 4 দ্বারা ডিভিজিবল হতে হবে এবং সংখ্যাটার মধ্যে যেন একটা 4 অক্ষর থাকে, 4 অ্যাজ এ ডিজিট হিসেবে থাকে। তাহলে ফার্স্ট সংখ্যা কি হবে? ফার্স্ট সংখ্যা হবে 4, তারপরে 4 দুগুণ 8 হবে না, 3 4 12 হবে না, 4 4 16 হবে না, 4 5 20 হবে না, 4 6 24 হবে, কারণ এর মধ্যে 4 আছে। 24 এর পরে 28 হবে না, 32 হবে না, 36 হবে না, তারপরে হবে কি 40। 40 এর পরে 44 হবে, কারণ 44 এর মধ্যে একটা 4 অবভিয়াসলি আছে। 44 এর পরে হবে 48 48, 48 এর পরে 52 হবে না, 56 হবে না, 56 পরে 60 হবে না, 60 এর পরে আছে 64 হবে, 68 হবে না, 72 হবে না, 76 হবে না, 80 হবে না, 80 পরে আবার 84 আছে, 84 পরে 88 হবে না, 92 হবে না, 92 পরে 96 হবে না, 100 হবে না। তাহলে কটা সংখ্যা পেলে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখান থেকে পেলে কটা? 7টা সংখ্যা। 4 24 40 44 48, তারপর 64 এবং 84, টোটাল কটা সংখ্যা পেলে? টোটাল সংখ্যা পেলে 7টা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে বলেছে এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলির বড় 3টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে। তো বড় 3টি সাধারণ গুণনীয়ক যখন নির্ণয় করতে বলবে, সেটা ভগ্নাংশ থাকুক বা এমনি নর্মাল সংখ্যা থাকুক, তোমাদের করতে হবে কি গসাগু বার করতে হবে, অর্থাৎ এইচসিএফ কে বাংলাতে কি বলা হয়? গসাগু। তোমাদেরকে গসাগু বার করতে হবে। আর ভগ্নাংশের গসাগুর নিয়ম কি? ভগ্নাংশের গসাগুর নিয়ম হলো এইচসিএফ ইকুয়াল টু লবের গসাগু বাই হরের লসাগু। লবের গসাগু বাই হরের লসাগু, অর্থাৎ লবে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু বার করতে হবে, আর হরে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু বার করতে হবে। তো লবে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি কি? সেগুলো হলো 15 25 এবং 13।
এদের গসাগু বার করো, এদের গসাগু হলো 1, অর্থাৎ HCF কত পেলে, গসাগু পেলে কিন্তু এদের 1। লসাগু দেখো, লসাগু হরে যে সংখ্যাগুলো আছে কি কি, 16 আছে, 36 আছে, 32 আছে, এদের লসাগু বার করো, 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণ 16, 18 দুগুণ 36, 16 দুগুণ 32, 2 দিয়ে ভাগ করো, 4 2 8, 9 2 18, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 4, 9, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2 আর 9, 2 দুগুণ 4। তাহলে এখান থেকে এলসিএম কত পেলে, লসাগু কত পেলে, এলসিএম দেখো গুণ করো, এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 ইন্টু কত হচ্ছে, 32 ইন্টু 9 হচ্ছে, তো গুণ করো, 9 দুগুণ কত হচ্ছে, 9 দুগুণ 18, 8 হাতে 1, 3 নং 27 আর 1 28, অর্থাৎ 288 পেলে লসাগু। তাহলে ভগ্নাংশের যে গসাগু, সেই গসাগু কি হবে, লবের গসাগু, লবের গসাগু কত পেলে 1, আর হরের লসাগু, হরের লসাগু কত পেলে 288, অর্থাৎ 1/288 হলো এই যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোর গসাগু। এবার বলেছে 3টি সাধারণ গুণনীয়ক, ভগ্নাংশগুলির বড় 3টি সাধারণ গুণনীয়ক। তো দেখো এর মধ্যে 1/288 এখানে আছে, তার ছাড়া আর অন্য কোনো অপশানে কিন্তু এই 1/288 বা 1/288 মাল্টিপল নেই। 1/288-কে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে অর্থাৎ 1-এর 2 দিয়ে এই 2 দিয়ে 288-কে গুণ করো, গুণ করলে কত হবে, 1/576। আবার এই 1/288 মানে 288-কে যদি 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে পাবে 864, অর্থাৎ আরেকটা ভগ্নাংশ কি পেলে, আরেকটা ভগ্নাংশ পেলে 864, অর্থাৎ এই 1/288, 1/576 আর 1/864 এগুলো কিন্তু একটা কিন্তু গুণনীয়ক, যেগুলো বাকি অপশানে নেই। তো বাকি অপশানগুলো এখান থেকে কেটে গেল, অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে, এই ফ্র্যাকশনগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার যেটা আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। এই কোশ্চেন তোমরা সলভ করতে যাবে না, এর সলভ করার সবথেকে বেস্ট পদ্ধতি যেটা, সেটা কি, অপশান টেস্ট। অপশান টেস্ট করবে। অপশান টেস্ট কি, অপশান টেস্ট বোঝানোর আগে একটা জিনিস বুঝিয়ে দিই, যে কিভাবে বড় ছোট নির্ণয় করবে। এখানে আমি ফার্স্টে দুটো সংখ্যা দিয়েই বোঝাচ্ছি, দুটো ভগ্নাংশ দিয়ে। এখানে যেমন আছে 5-এর 7 আর 9-এর 13। যদি বলি 5-এর 7 আর 9-এর 13-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কিভাবে নির্ণয় করবে, নির্ণয় করার সব থেকে সোজা নিয়ম, কোনাকুনি গুণ করো। এখানে কোনাকুনি গুণ করলে 13 আর 5 গুণ করলে কত হয়, 65, এখানে লিখলে 65। এখানে কোনাকুনি গুণ করো, 9 আর 7 গুণ করলে কত হয়, 63, এখানে লিখলে 63। কোনটা বড়, 65 বড়। তো 65 যেহেতু বড়, তাহলে ওর নিচে যে ভগ্নাংশটা আছে, সেই ভগ্নাংশ কিন্তু অবভিয়াসলি বড় অপরটার থেকে, অর্থাৎ 5-এর 7 গ্রেটার দেন কি, 5-এর 7 গ্রেটার দেন 9-এর 13। তো এই প্রসেসে কিন্তু চেক করতে হয় যে কোনটা বড় কোনটা ছোট। তো সেটাই আমরা এবার এখানে অপশান টেস্ট করব। তো এখানে গুণ করো, এখানে গুণ করলে কত হচ্ছে 22, এখানে গুণ করো 24। এখানে কি বলেছে, ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোটর থেকে বড়তে সাজাতে বলেছে। তো এখানে ঠিক আছে। পরেরটা চেক করো, 27টা গুণ করলে কত হচ্ছে, গুণ করলে 56, এখানে 5-11 55, অর্থাৎ 8-এর 11 থেকে 5-এর 7 কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সুতরাং অপশান এ হবে না। পরের অপশানে চলে আসো, এখানে কোনাকুনি গুণ করো, 5-11 কত 55, 27টা 56, ঠিক আছে। 55 থেকে 56 বড়, মানে 5-এর 7 থেকে 8-এর 11 বড়। এবার চেক করো যে 3-8টা গুণ করলে কত হচ্ছে, 3-8টা গুণ করলে 24, আর 11 দুগুণ গুণ করলে 22, অর্থাৎ 8-এর 11 থেকে 2-এর 3 আমার ছোট হয়ে যাচ্ছে, এটা হবে না। একই প্রসেসে এটা চেক করবে, এটাও হবে না। তারপরে এটা চেক করে দেখো, এখানে 13 দুগুণ কত হচ্ছে 26, আর এখানে 3 9 কত হচ্ছে 27, তাহলে 2-এর 3-এর থেকে 9-এর 13 বড়। তারপরে আবার এখানে চেক করো, কোনাকুনি গুণ করে 7 9 কত হচ্ছে, 7 9 গুণ করলে হচ্ছে 63, এখানে কোনাকুনি গুণ করো 65, 63 থেকে 65 বড়, অর্থাৎ 9-এর 13 থেকে 5-এর 7 বড়। এই পর্যন্ত স্যাটিসফাই করলো। তারপরে লাস্টে দেখো 5-11 55, 27টা গুণ করলে 56, অর্থাৎ 55 থেকে 56 বড়, মানে 5-এর 7 থেকে 8-এর 11 বড়, অর্থাৎ এখানে কিন্তু ছোট থেকে বড় এইভাবে সাজানো যাচ্ছে। অপশান ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় বলেছে কত, 36। এবার বলেছে তাহলে ওই সংখ্যাগুলোর দ্বিতীয়
এবং ষষ্ঠ যে সংখ্যা সেই সংখ্যা দুটো যোগফল কত। তো এখানে কি বলেছে, যুগ্ম সংখ্যা। তো ফার্স্ট যুগ্ম সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে এক্স এর পরবর্তী যুগ্ম সংখ্যা কোনটা, এক্স এর পরবর্তী যুগ্ম সংখ্যা অবভিয়াসলি এক্স প্লাস টু। অর্থাৎ একটা যুগ্ম সংখ্যা যদি 2 হয় বা একটা যুগ্ম সংখ্যা যদি 6 হয়, এর পরের যুগ্ম সংখ্যা কোনটা, পরের যুগ্ম সংখ্যা 8 আমরা জানি। তাহলে 8 কি করে পাবো, 6 এর সাথে 2 যোগ করলে 8 পাবো। তারপরে যুগ্ম সংখ্যা কিভাবে পাবো, এই 6 এর সঙ্গে আমি 4 যোগ করব, অর্থাৎ 10 হলো যুগ্ম সংখ্যা। সেটাই আমি এখানে করছি, এক্স প্লাস টু পরবর্তী যুগ্ম সংখ্যা, তার পরবর্তী যুগ্ম সংখ্যা হবে এক্স প্লাস ফোর, তার পরবর্তী হবে এক্স প্লাস সিক্স, এক্স প্লাস একইভাবে 8, এক্স প্লাস হবে 10। তাহলে কটা হলো, একটা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছটা সংখ্যা, সাতটা সংখ্যা বলেছে। তাহলে এক্স প্লাস পরবর্তী সংখ্যা হবে কত, 12। এদের সমষ্টি কি বলে দিয়েছে, এদের এই সাতটা সংখ্যার গড় বলেছে 36। তাহলে সমষ্টি কত, সমষ্টি হবে 36-এর সঙ্গে 7 গুণ করো, এটাই হবে এদের সমষ্টি। তো এখানে যোগ করো, এখানে 7টা এক্স আছে 7x, তারপর 2 আর 4 যোগ করলে 6, 6 আর 6 12, 12 আর 8 যোগ করলে 20, 20 আর 10 30, 30 আর 12 যোগ করলে কত হবে 42। তো 7x প্লাস 42 ইকুয়াল টু কি হচ্ছে 36 ইন্টু 7। এখানে 36 ইন্টু 7 গুণ করার কোনো দরকার নেই, আমি ইচ্ছা করে গুণ করিনি, কারণ জানি এখানে কাটাকুটি হয়ে যাবে। তো যখন এরকম কাটাকুটি সিচুয়েশন থাকবে তোমরাও কিন্তু গুণ করবে না, লাস্ট মোমেন্টে গিয়ে গুণ করবে যখন অ্যান্সার করতে হবে। তো এখানে 7 কাটো, এখানে 7 দিয়ে কাটলে 6, এখানে 7 কেটে গেল। এক্স প্লাস সিক্স ইকুয়াল টু কত হচ্ছে 36। এক্স এর ভ্যালু কত হবে, 36 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 30। তো এক্স এর ভ্যালু পেয়ে গেলে 30। এখানে কি বলেছে, এখানে বলেছে দ্বিতীয় সংখ্যা আর ষষ্ঠ সংখ্যার যোগফল। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা, এক্স প্লাস টু দ্বিতীয় সংখ্যা। ষষ্ঠ সংখ্যা কোনটা, এক্স প্লাস 10 ষষ্ঠ সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু, ষষ্ঠ সংখ্যা এক্স প্লাস 10, এদের যোগফল কত হবে, যোগফল হবে 2x প্লাস 2 আর 10 যোগ করলে কত হচ্ছে 12। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু পেয়েছি 30 প্লাস 12, 30 দুইয়ে কত হচ্ছে 60 প্লাস 12, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 72। তো অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, 5টি অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা ডিভিজিবল হবে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা ডিভিজিবল হবে। তো ইজি কোশ্চেন, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 বসালে 315 দ্বারা ডিভিজিবল হবে বলেছে, মানে 315 দিয়ে ভাগ করো, যদি ভাগশেষ পাও ভাগশেষটা এই 5টা 9 থেকে বিয়োগ করে দেবে। তো এখানে ফার্স্টে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে মানে 315 সাথে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 3 900, 3 15 45, মানে 945। বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ কত, এখান থেকে পাচ্ছ আর 9 থেকে 5 বাদ দিলে 4, আর এখান থেকে 5, 9 একটা নামলো। এরপর 315 ডবল করলে 600 হয়ে যাচ্ছে, তো 1 দিয়েই যাবে, 1 দিয়ে ভাগ করলে এখান থেকে পাচ্ছ 315, বিয়োগ করো, এখানে পাচ্ছ 4, এখানে পাচ্ছ 3, এখানে পাচ্ছ 2, এখানে 9 নামলো। এবার এখানে 315 মানে 7 দিয়ে 3 7 21, 8 দিলে বেশি হয়ে যাবে, তো এখানে 7 দিয়েই যাবে, 7 দিয়ে গুণ করো, 5 সাথে হচ্ছে কত, 5 সাথে হচ্ছে 35, 5 সাথে কত হচ্ছে, 5 সাথে 35-এর 5, হাতে হচ্ছে কত 3, হাতে 3, 7 একে 7, 7 আর 3 10-এর 0, হাতে 1, 3 সাথে 21, আর একে হবে কত 22। এখান থেকে 4, এখানেও থাকছে 4, আর এখানে থাকছে 1, 144 ভাগশেষ থাকছে, সেটাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে দাও, 144 থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে পাচ্ছ কত, এখানে 5, এখানে 5, এখানে পাচ্ছ 8, এখানে 99, 855, অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, এক পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় সাবজেক্টে কৃতকার্য হলো। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্রের সংখ্যা কত। তো এখানে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝালে ক্লিয়ার বুঝতে পারবে। ইংলিশে টোটাল পাস কত, ইংলিশে টোটাল পাস হলো 80%,
ম্যাথে টোটাল পাস কত? ম্যাথে টোটাল পাস হলো 70%। এখানে বলেছে 150 জন উভয় বিষয়ে পাস। তাহলে এখানে উভয় বিষয়ে যে পাসটা, এই যে কমন যে পার্টটা, এই কমন পার্টে কত বসবে? তো কমন পার্টে উভয় বিষয়ে পাসের পার্সেন্টেজ বার করার জন্য 100% থেকে এই 70 এবং 80 এটাকে যোগ করো, এর থেকে 100 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে কত পার্সেন্টেজ উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করেছে। তো এখানে 70 আর 80 যোগ করলে কত হচ্ছে? 150, ওর থেকে 100 বিয়োগ করো, অর্থাৎ 50% উভয় বিষয়ে পাস করেছে। তো এখানে 50% বসাও। তাহলে শুধুমাত্র যদি বলা হয় ইংলিশে পাস করেছে কত পার্সেন্ট, তাহলে 80 থেকে 50 বিয়োগ করে দাও, 30% ইংলিশে পাস করেছে। আর যদি বলে যে শুধুমাত্র ম্যাথে পাস করেছে কতজন, তাহলে 70 থেকে 50 বিয়োগ করে দাও, 20% শুধুমাত্র অঙ্কে পাস করেছে। তো এখানে কোশ্চেনে বলেছে যে উভয় সাবজেক্টে পাস করেছে কতজন, সেই ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে, অর্থাৎ 50%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 50%-এর ভ্যালু বলেছে 150 জন। জানতে চাইছে যে যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে টোটাল ছাত্র সংখ্যা কত। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত হবে? 100%, অন্তত একটা সাবজেক্টে পাস করেছে, তো এখানে 30%, এরাও কিন্তু একটা সাবজেক্ট মানে ইংলিশে পাস করেছে। 20% যেটা এরা শুধুমাত্র ম্যাথে পাস করেছে, আর 50% যারা, তারা ম্যাথ আর ইংলিশ উভয়তেই পাস করেছে। অর্থাৎ তিনটে যোগ করো, দেখবে 100% হচ্ছে। তাহলে 100%-এর ভ্যালু কত জানতে চাইছে। তো 50% মানে অর্ধেক পার্সেন্ট, মানে যদি 150 জন হয়, 100% মানে 150-র সাথে 2 গুণ করে দাও, 300 জন। অর্থাৎ কোনো 50% মানে 100 টাকা যদি হয়, আমি যদি বলি 100% মানে কত টাকা, 100% মানে 100 ডবল হবে 200 টাকা, সেটাই আমি এখানে বোঝাতে চাইলাম। সেই কারণে কিন্তু আমি এর সাথে 2 গুণ করেছি। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 300 জন, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করে, বাকি টাকার 0.8 অংশ সংসার খরচ, এবং অবশিষ্ট টাকা কি করে? অবশিষ্ট টাকাটাকে সঞ্চয় করে। এবং তার মাসিক যে সঞ্চয় সেটা কত টাকা, সেটা বলেছে 425 টাকা। তাহলে মাসিক আয় কত জানতে চাইছে, বা অনেক অঙ্কের ক্ষেত্রে এইরকম মাসিক হিসাব দিয়ে জানতে চাই তার বছরে আয় কত। তো মাসিক আয় এখান থেকে পেয়ে যাবে, বছরের আয়ের ক্ষেত্রে কি করতে হবে? তার সঙ্গে জাস্ট 12 দিয়ে গুণ করে নিতে হবে। তো এখানে দেখো, আমি ধরে নিই তার মাসিক ইনকাম আমি ধরে নিলাম এক্স টাকা। এবার কি করছে সে? 0.15 অংশ। তো 0.15 অংশ মানে কি? পয়েন্ট উঠে গেলে এখানে 100। তো এটারই অর্থ কি? এটারই অর্থ হলো 15%। তো 0.5 অংশ মানে এখানে আলটিমেট বলা আছে 15% সে পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করে। এখানে 80%, বাকি টাকার 80% সংসার খরচ করে, আর অবশিষ্ট অংশ সে সঞ্চয় করে। তো 15% যদি পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করে দেয়, তাহলে 100% থেকে 15% বিয়োগ করে দাও, কত পার্সেন্ট পড়ে থাকে? এখন টাকাটা পড়ে আছে 85%। তাহলে যত টাকা তার ইনকাম ছিল, সেই ইনকামের 85% টাকা এখন পড়ে আছে। তো আমি এখানে গুণ করলাম 85/100। এবার এখানে বলেছে দেখো বাকি টাকা। তো বাকি টাকা এটাই পড়ে আছে, সেই বাকি টাকার 80% কি করছে? 80% সে সংসার খরচ করছে, আর অবশিষ্টটা সঞ্চয় করছে। তাহলে বাকি টাকা, এখন এই টোটাল টাকাটাকে আমি ধরে নিচ্ছি কত? টোটাল টাকাটাকে আমি ধরে নিচ্ছি 100%। তো এই টোটাল টাকাটা যদি 100% হয়, তার থেকে 80% যদি সে সংসার খরচ করে, তাহলে পড়ে থাকছে কত পার্সেন্ট? 20% টাকা পড়ে থাকছে। তাহলে 20% টাকা যদি পড়ে থাকে, তাহলে সেই 20% টাকাটাই কি করছে? সঞ্চয় করছে। তাহলে এই টাকার মানে যে টাকাটা এখন পড়ে আছে, x ইন্টু 85 ইন্টু 100, এর 20% টাকা হলো সঞ্চয়ের টাকা। সেটাই দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত? কোশ্চেনে বলেছে 425 টাকা। তো এখানে বসিয়ে দাও 425। এবার ইজিলি এখানে কাটাকুটি করো, 20 দিয়ে কাটলে 5 20 100, এখানে 5 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে এটাকে কাটো, 17 2 34, ওখান থেকে থাকছে কত? 6, 6 আর 2 8, 5 17 85। 100 ওই সাইডে সমানের ওই সাইডে গুণ হলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 2500, 2500 টাকা তার মাসিক ইনকাম। অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত? অনুপাত বলে দিয়েছে 2:3। সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে
তাদের অনুপাত হয়ে যায় 3:4। যা বলেছে তাই করো। এখানে ফার্স্টে কি বলে দিয়েছে, সংখ্যা দুটোর অনুপাত 2:3। তো একটা সংখ্যা আমি ধরে নিলাম 2x, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম কি 3x। কি বলছে, সংখ্যা দুটোর সাথে 8 যোগ করতে। তো প্রথম সংখ্যার সঙ্গে 8 যোগ করলাম, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 8 যোগ করলাম। যোগ করার পরে এদের অনুপাত কি হয়ে দাঁড়াচ্ছে, অনুপাত দাঁড়াচ্ছে বলে দিয়েছে দেখো 3:4, 3/4। এবার কোনাকুনি গুণ করো, x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। তো কোনাকুনি গুণ করলে 4 2 8x, 4 8 কত হচ্ছে 32, 3 দিয়ে গুণ করলে 3 3 9x, আর 3 8 কত হচ্ছে 24। 8x সমানের ওই সাইডে গেলে হয়ে যাচ্ছে x, আর এই সাইডে আসলে হয়ে যাচ্ছে কত 6 আর 2 8। তো x এর ভ্যালু পেয়ে গেলে কত 8। জানতে চাইছে সংখ্যা দুটো কত। তো সংখ্যা দুটো আমি কি ধরেছিলাম, একটা সংখ্যা আমি ধরেছিলাম দেখো 2x, আর একটা সংখ্যা আমি ধরেছিলাম 3x। তাহলে 2x একটা সংখ্যা, আরেকটা সংখ্যা কি, আরেকটা সংখ্যা হলো 3x। তাহলে x এর ভ্যালু এখানে পেয়ে গেছো 8, 8 এখানে বসিয়ে দাও। তো 8 এখানে বসালে 2 × 8 কত হবে 16, আর একটা সংখ্যা 3 × 8 হয়ে যাবে কত 24। তো একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা 24। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যার যোগফল কি বলেছে, যোগফল বলেছে 684, তাদের গসাগু বলেছে 57। ওই সংখ্যা দুটো কতগুলো জোড়া হতে পারে। ভালো কোশ্চেন বলেছে। গসাগু কি বলেছে, গসাগু বলেছে 57। তো গসাগু 57 বলেছে, মানে এখানে আমি ধরে নেব একটা সংখ্যা 57x, আর একটা সংখ্যা আমি ধরে নেব 57y। একটা সংখ্যা 57x, আর একটা সংখ্যা হলো 57y। এবার এই সংখ্যা দুটোর যোগফল কি বলে দিয়েছে, যোগফল বলে দিয়েছে কোশ্চেনে 684, 684। তো এখানে 684 বসিয়ে দিলাম যেভাবে কোশ্চেনে বলেছে। এবার আমি এখান থেকে 57 কমন নিলে x প্লাস y এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, x প্লাস y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 684। কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 19 57, 3 দিয়ে কাটো 3 2 6, 3 2 6, 3 8 24, 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটলে 19 1 19, 3 থাকছে 19 2 38। অর্থাৎ x প্লাস y এর যে ভ্যালুটা পাচ্ছ সেটা কত, সেটা হলো 12। তো এখানে এমন দুটো সংখ্যার আমরা যোগফল নেব। এই ক্ষেত্রে আমি কি বলেছি, এই কোশ্চেনটা কিন্তু আগে পড়িয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় রাখবে। এখানে এই 12টা আমি এমন দুটো সংখ্যার যোগফল নেব, অর্থাৎ এখানে x প্লাস y আছে, তাই এমন দুটো সংখ্যার যোগফল নেব যে সংখ্যা দুটো পরস্পরের মৌলিক সংখ্যা হবে। তো ফার্স্টে আমি 12কে কি লিখতে পারি, 12কে আমি 1 প্লাস 11 লিখতে পারি। তারপর 12কে আমি 2 প্লাস 10 লিখতে পারি, 3 প্লাস 9 লিখতে পারি, 4 প্লাস 8 লিখতে পারি, 5 প্লাস 7 লিখতে পারি, 6 প্লাস 6 লিখতে পারি। এছাড়া কিন্তু 12কে আর কোনোভাবে মানে কোনো সংখ্যার যোগফল আকারে লেখা যায় না। এবার এখানে খেয়াল করো কি বলেছি, এখান থেকে আমি সেই পেয়ারগুলোকে আমি চুজ করব যেগুলো পরস্পরের মৌলিক। তো 1 এবং 11 এই দুটো কিন্তু পরস্পরের মৌলিক, তো এটা ঠিক আছে। পরে দেখো 2 আর 10 এটা কিন্তু পরস্পরের মৌলিক নয়, এটা কেটে যাবে। একইভাবে 3 9 পরস্পরের মৌলিক নয়, 4 8 এটাও হবে না। কিন্তু আবার 5 আর 7 এই সংখ্যা দুটো কিন্তু পরস্পরের মৌলিক, তো এটাও কিন্তু আমরা রাখবো। আর 6 আর 6 এটাও কিন্তু কেটে যাবে, এটা পরস্পরের মৌলিক নয়। তাহলে কতগুলো পেয়ার পেলাম, একটা পেয়ার ফার্স্ট পেয়ার, আর এটা হলো সেকেন্ড পেয়ার। তাহলে কটা পেয়ার পেলাম, দুটো জোড়া পেলাম, দুটো পেয়ার পেলাম। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3টি বলের ক্রয় মূল্যে ক্ষতি হয়। একটি বলের ক্রয় মূল্য কত। তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পড়ে মনে হতে পারে যে কোশ্চেনটা খুব কঠিন দিয়েছে, কিন্তু ইজি কোশ্চেন। খেয়াল করো, এখানে বলেছে যে 15টা বল 540 টাকা বিক্রি করায় তার 3টে বলের ক্রয় মূল্যে ক্ষতি হয়েছে। তো এখানে তার কি হচ্ছে, আলটিমেট ক্ষতি হচ্ছে, মানে যে টাকায় কিনেছে তার থেকে কম টাকায় কিন্তু সে বিক্রি করছে। তো এখানে ধরে নাও যে এই যে 15টা বল যে 540 টাকায় বিক্রি করে 3টে বলের ক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে। তো আমি এখানে ধরে নিচ্ছি 15টা বল কিনেছে কত টাকায়, x টাকায়, জাস্ট বোঝানোর জন্য। আর 15টা বল কিনেছে সাপোজ ধরো কত টাকায়, 30 টাকায় কিনেছে। তাহলে একটা বল কিনতে তার খরচা হয়েছে কত, 30/15, মানে 2 টাকা করে তার খরচা হয়েছে। তাহলে 3টে বল তার কিনতে খরচা হয়েছে কত, 3 × 2 6 টাকা।
কিন্তু সে যখন 15টা বল বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে? বিক্রি করছে 30 মাইনাস 6 24 টাকায় সে বলটা বিক্রি করছে। তো এটাই কিন্তু এখানে কোশ্চেনে বলেছে, যেটা বোঝালাম এখানে একটা উদাহরণ দিয়ে, সেটাই কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে। অর্থাৎ এই 15টা বল যদি 540 টাকা বিক্রি করে তাহলে 3টে বলের ক্রয় মূল্যের ক্ষতি হয়। তাহলে 540 টাকা সে কটা বল কিনেছিল? 15 থেকে 3টে বল বিয়োগ করে দাও, বিয়োগ করলে 12টা বল সে কিনেছিল কত টাকায়? 12টা বল কিনেছিল 540 টাকায়। যেমন এই যে এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে দেখো সে 15টা বল কিনেছিল কত টাকায়? 30 টাকায়। আর 3টে বল কিনেছিল কত টাকায়? 3টে বল কিনেছিল 6 টাকায়। অর্থাৎ আমি যদি এখানে বলি যে 15 মাইনাস 3 অর্থাৎ 12টা বল তার কিনতে কত টাকা লেগেছে? এই যে ফাইনালি বলেছিলাম যে টাকায় বিক্রি করেছে সেই টাকাটা লেগেছে, তো 12টা বল 24 টাকা লেগেছে। সেম এখানেও কোশ্চেনে বলা হয়েছে যে 12টা বল কিনেছে কত টাকায়? 540 টাকায়। একটা বল কিনতে তার খরচা হয়েছে কত? 540/12। এবার এখানে জানতেই চেয়েছে যে একটা বলের ক্রয় মূল্য কত, তো এখান থেকে কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 6 নং 54, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 45। অর্থাৎ একটা বলের কস্ট প্রাইস অর্থাৎ সিপি কত, ক্রয় মূল্য কত? 45 টাকা। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার বেগে যায়, 54 কিলোমিটার পথ যায় ঘন্টায়। গাড়িটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটো খুঁটিকে যদি অতিক্রম করে তাহলে খুঁটি দুটোর মধ্যে দূরত্ব কত? তো একটা খুঁটি এখানে ছিল সাপোজ ধরো, আরেকটা খুঁটি এখানে আছে, তো এই খুঁটির মধ্যে এই দিক থেকে ট্রেন যাচ্ছে কত কিলোমিটার পার ঘন্টা? 54 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তো এই খুঁটি দুটোর মধ্যে দূরত্ব কত জানতে চাইছে। তো পড়িয়েছিলাম যে ট্রেন যখন কোনো একটা টেলিগ্রাফ পোস্ট বা কোনো একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন কি করে? শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এবং সূত্র কি বলেছিলাম? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সময়, দূরত্ব এবং বেগের মধ্যে যে অঙ্কই থাকুক না কেন এই ছোট একটা সূত্রেই সলভ হবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে স্পিড কত বলেছে? স্পিড বলেছে 54 কিলোমিটার পার ঘন্টা। ডিস্টেন্স কত সেটা বার করতে হবে, অর্থাৎ এই দুটো খুঁটির মধ্যে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কত সময় অতিক্রম করেছে? 10 সেকেন্ডে। তো 10 সেকেন্ডে সেই ট্রেনটা কত ডিস্টেন্স গিয়েছে সেটাই যদি আমি বার করতে পারি সেটাই বলবো যে দুটো খুঁটির মধ্যে দূরত্ব হলো এত। তো এখানে টাইম বলে দিয়েছে কত? টাইম বলেছে 10 সেকেন্ড। এবার কোশ্চেনের দিকে খেয়াল করো, এখানে দেখো একক বলেছে 54 কিলোমিটার পার ঘন্টা বলেছে কি? 54 কিলোমিটার পার ঘন্টা বলেছে স্পিড, অর্থাৎ এখানে ঘন্টা এককে আছে। আর এখানে টাইমের যে এককটা সেটা দেখো বলেছে সেকেন্ড। তাহলে অবভিয়াসলি এই 54 কিলোমিটার পার ঘন্টা এটাকে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 এর সঙ্গে গুণ করতে হবে। তো 5-এর 18 গুণ করে দিলাম, কাটাকুটি করো, 3 18 54, 3 5-এ 15 আর 10 গুণ করলে ডির ভ্যালু পেয়ে যাবে কত? ডির ভ্যালু পেয়ে যাবে 150 মিটার। অর্থাৎ 10 সেকেন্ডে ট্রেনটা কত ডিস্টেন্স অতিক্রম করেছে? 150 মিটার ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে খুঁটি দুটোর মধ্যে দূরত্ব কত? 150 মিটার। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি লোক কোনো নদী সোজাসুজি অর্থাৎ পারপেন্ডিকুলার অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয় আর স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটা 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে ফার্স্টে বার করে নাও যে স্থির জলে নৌকার বেগ কত। স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ কত ফার্স্টে বার করো। তো স্থির জলে নৌকার বেগ আমি একটুখানি আগেই বললাম, যখনই স্পিড, ডিস্টেন্স আর টাইমের প্রসঙ্গ আসবে একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রটাই প্রয়োগ হবে। তো এখানে স্পিড বার করব, নৌকার বেগ বার করব, তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত, কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে, নদীটা কত চওড়া দেখো বলা আছে 100 মিটার, তো এখানে 100 বসালাম। টাইম কত সময় লাগছে, টাইম বলেছে 4 মিনিট সময় লাগছে। তো এই 4 মিনিটকে কি করতে হবে, 4 মিনিটকে একটা জিনিস এখানে খেয়াল করবে, যখন অঙ্কগুলো সলভ করবে অঙ্কের অপশান দিকে একটুখানি নজর ঘুরিয়ে নেবে যে অপশানে কি একক আছে বা অপশানটা কেমন টাইপের আছে। এখানে দেখো কোশ্চেনে পুরো কোশ্চেনে কিন্তু মিটার একক আছে আর সময়ের একক মিনিট আছে,
কিন্তু কোশ্চেনে যে অপশনগুলো আছে অপশনগুলো প্রত্যেকটাই দেখো মিটার পার ঘন্টা এককে আছে। সুতরাং প্রথম থেকেই তুমি যদি এই মিনিটটাকে ঘন্টাতে কনভার্ট করে নাও তাহলে কিন্তু তোমার সলভ করতে সুবিধা হবে, অ্যান্সার কিন্তু দ্রুত আসবে। তো এখানে মিনিটকে আমি যদি ঘন্টায় কনভার্ট করি, 4 মিনিট মানে কত ঘন্টা, 4/60 ঘন্টা। তাহলে এখানে আমি টাইমের জায়গায় কি বসাবো, টাইমের জায়গায় বসাবো 4/60। 4/60 বসানোর অর্থ হলো 60 ওপরে চলে যাবে, তো আমি এখানে কেটে লিখলাম 60কে ওপরে, এখানে গুণ করো 4 15 60, অর্থাৎ স্পিড কত, স্পিড হলো 1500 কি 1500 মিটার ছিল, মিটার পার ঘন্টা। তো স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ পেয়ে গেলে 1500 মিটার পার ঘন্টা। এখানে বার করতে বলেছে কি, বার করতে বলেছে স্রোতের বেগ, এবং এখানে বলেছে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে, 5 মিনিট সময় লাগে। অর্থাৎ আপস্ট্রিমে যেতে বা স্রোতের প্রতিকূল, প্রতিকূলের অর্থ কি, প্রতিকূলের অর্থ হলো নৌকার যে স্পিডে যাচ্ছে তার সামনের দিকে অপোনেন্ট দিক থেকে স্রোত আসবে, অর্থাৎ নৌকার বেগকে কিছুটা প্রতিহত করবে কি স্রোতের বেগ। তো নৌকার বেগ অবভিয়াসলি বেশি থাকবে, তো নৌকার বেগ মাইনাস কি হবে, স্রোতের বেগ, এটাই হবে নৌকার প্রতিকূলের বেগ। নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে কম হয় তাহলে নৌকা কিন্তু সামনের দিকে এগোবে না, নৌকা উল্টো ব্যাকে ফিরে আসবে। তো প্রতিকূলের বেগ মানে কি সবসময় মাথায় রাখবে, নৌকার বেগের থেকে স্রোতের বেগ কিন্তু বিয়োগ হবে। তো এটাই হবে স্পিড, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত বলা আছে 100, টাইম কত লাগবে বলেছে 5 মিনিট, 5 মিনিটকে ঘন্টায় কনভার্ট করো, একইভাবে 5/60, 60কে আমি উপরেই গুণ করছি, তো এখানে 5/60 গুণ করে দিলাম, 5 দিয়ে কাটো, 5 12 60। তো এখানে নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করো, নৌকার বেগ পেয়েছো এক্ষুনি কত 1500 মিটার পার ঘন্টা, তো এখানে 1500 লিখলাম। স্রোতের বেগকে আমি x ধরে নিলাম ইকুয়াল টু এখানে 12 × 100 গুণ করলে হচ্ছে কত 1200, 12 × 100 এখান থেকে গুণ করলে কত পাচ্ছ, এখান থেকে গুণ করলে পাচ্ছ 1200। এবার এখানে x মাইনাস x এদিকে থাকছে, 1500কে ডান সাইডে নিয়ে গেলে 1200 থেকে 1500 বিয়োগ হলে পেয়ে যাচ্ছে কত -300, মাইনাস মাইনাস সমানে দু সাইড থেকে উঠে গেল, তো x এর ভ্যালু পেয়ে গেলে কত, x এর ভ্যালু পেয়ে গেলে 300, 300 একক কি মিটার পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত 300 মিটার পার ঘন্টা, যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি মাঝি নৌকা করে 36 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার ফিরে এসছে, ওই স্থানে যেতে যে সময় লাগে ফিরতে তার থেকে 1 ঘন্টা সময় বেশি লাগে। স্রোতের গতিবেগ 3 ঘন্টা হলে, ঘন্টায় 3 ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? ভালো কোশ্চেন দিয়েছে, একই টাইপের কোশ্চেন আমি রেখেছি পরপর দুটো, একই টাইপের কিন্তু একটুখানি লজিক আলাদা। তো এখানে দেখো এখানে নৌকার গতিবেগ কত সেটা জানতে চাইছে, তো আমি ফার্স্টেই ধরে নেব যে স্থির জলে নৌকার গতিবেগ আমি ধরে নিচ্ছি x কিলোমিটার পার ঘন্টা হলো নৌকার গতিবেগ। সে কত ডিস্টেন্স গিয়েছে, 36 কিলোমিটার ডিস্টেন্স কোনো একটা জায়গায় গিয়েছে। সাপোজ এখানে ধরো এ একটা পজিশন আর এদিকে হলো বি একটা পজিশন, এদের মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 36 কিলোমিটার। এই দিকে যখন নৌকা যাচ্ছে তখন নৌকার বেগ এবং তার সাথে স্রোতের বেগ কত 3 কিলোমিটার পার ঘন্টা, এই স্পিডে সে যাচ্ছে। যখন ব্যাকে আসছে তখন কিন্তু স্রোত তার সামনের দিক থেকে আসছে, অর্থাৎ স্রোত কিন্তু তাকে প্রতিহত করছে, অর্থাৎ নৌকার বেগ x আর স্রোত তাকে বাধা দিচ্ছে, তাই এখানে -3 করছি। এবং যখন যাচ্ছিল তখন যে টাইম লাগছিল আমি এখানে ধরলাম টি টাইম লাগছিল, ফিরতে তার কিন্তু বেশি টাইম লাগবে কারণ তার স্পিড কিন্তু কমে গেছে, অর্থাৎ ফিরতে টাইম লাগছে কত বলেছে, যেতে যে টাইম লেগেছিল, যেতে ধরে নিলাম টি টাইম লেগেছিল, তাহলে ফিরতে তার থেকে 1 ঘন্টা বেশি টাইম লাগবে, অর্থাৎ টি প্লাস 1 ঘন্টা টাইম লাগবে। আশা করি এখানে বোঝাতে পেরেছি। এবার এখানে খেয়াল করো, এখানে আমি ফার্স্টে বার করব কি, ফার্স্টে বার করব যে ফিরে আসতে অর্থাৎ প্রতিকূলে আসতে নৌকার কত সময় লাগছে। তো প্রতিকূলে আসতে নৌকার সময় লাগছে কত, নৌকার সময় লাগছে টোটাল ডিস্টেন্স 36 কিলোমিটার, নৌকার সময় লাগছে, সময়টা কিভাবে পাবে, একই সূত্র স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। t
টিটাকে আমি স্পিডের জায়গায় নিয়ে গেলাম, তো টি ইকুয়াল টু ডি বাই এস, অর্থাৎ আমি এখানে সময় বার করছি, প্রতিকূলের সময় বার করছি, অর্থাৎ টি বার করছি। তো টি ইকুয়াল টু কি করব, ডিস্টেন্স বাই কি, ডিস্টেন্স বাই স্পিড। তো প্রতিকূলের স্পিড দেখো এখানে এক্ষুনি বললাম কত, x-3 কিলোমিটার। এক্স হলো নৌকার বেগ, আর স্রোতের বেগ কত, 3 কিলোমিটার। তো নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, এটাই হবে কিন্তু প্রতিকূলের বেগ। তাহলে এখান থেকে প্রতিকূলের আমি সময় পেলাম। একইভাবে অনুকূলে যখন স্রোতের দিকে যাচ্ছিল, স্রোতের দিকে যাওয়ার সময় তখন কত সময় লাগবে, টোটাল ডিস্টেন্স 36 কিলোমিটার, এবং নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, বা তোমরা নিজেরা একটু ভেবে দেখো যে যখন স্পিড কম ছিল তখন বেশি টাইম লাগবে, না যখন স্পিড বেশি ছিল তখন বেশি টাইম লাগবে? অবভিয়াসলি যখন স্পিড কম ছিল তখন আসতে তার বেশি টাইম লাগবে। সাপোজ ধরো যে তুমি এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছ, ধরো এদের মধ্যে ডিস্টেন্স 20, ধরো 100 কিলোমিটার। এবার তুমি 20 কিলোমিটার স্পিডে যাচ্ছ, আবার তুমি 25 কিলোমিটার স্পিডে যাচ্ছ। তো 20 কিলোমিটার স্পিডে যদি যাও তাহলে তোমার কত সময় লাগবে, তোমার সময় লাগবে কিন্তু 100কে 20 দিয়ে ভাগ করো, 5 ঘন্টা টাইম লাগবে সেই পজিশনে বি পজিশনে যেতে। একইভাবে যদি তুমি একটু দ্রুত গতিতে যাও, যদি 25 কিলোমিটার স্পিডে যাও, তাহলে 100কে 25 দিয়ে ভাগ করো, তাহলে তোমার 4 ঘন্টা সময় লাগবে। তো সেই লজিকটাই এখানে লাগছে যে প্রতিকূলে যেহেতু স্পিড কম তাই টাইম কিন্তু বেশি লাগছে। তাহলে টাইম যেহেতু বেশি লাগছে, এখানে বলেছে যে কোশ্চেনে কত ঘন্টা টাইম বেশি লাগছে, 1 ঘন্টা টাইম কিন্তু বেশি লাগছে। তো এখানে আমি প্রতিকূলের স্পিড 36/x-3, এর থেকে আমি অনুকূলের সময় বিয়োগ করব 36/x+3, সেটাই দেখো কোশ্চেনে বলেছে 1 ঘন্টা। তো এখানে 1 বসাবো। এবার এই পজিশন আসার পরে এখান থেকে বলবো অপশন টেস্ট করো। কেন অপশন টেস্ট করবে, এখানে অপশন টেস্ট করলেই কিন্তু তাড়াতাড়ি হবে। যদি তুমি সলভ করতে যাও, সলভ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এখানে অপশন টেস্ট বলতে 20 বসাও। কিভাবে অপশন টেস্ট করবে, এখানে 20 বসালে 20 থেকে 3 মনে মনে বিয়োগ করবে, 20 থেকে 3 বাদ দিলে 17। তো 17 দিয়ে আমি 36কে যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে দশমিকের সংখ্যা চলে আসবে। তো এখানে অপশানে দেখতে পাচ্ছ কোনো দশমিকের সংখ্যা নেই, তো এটা হবে না, তোমরা ধরে নিতে পারো। তো এটা মনে মনে কেটে দাও। একইভাবে 14 থেকে 3 বাদ দাও, 14 থেকে 3 বাদ দিলে কত হয়, 11। 36কে 11 দিয়ে কিন্তু আমি সম্পূর্ণভাবে ভাগ করতে পারছি না, তো এটাও তোমরা কেটে দাও। একইভাবে এখানে চলে আসো 18তে চলে আসো, 18 থেকে 3 বাদ দাও, 18 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত, 15 দিয়েও কিন্তু আমি 36কে ডিভিজিবল করতে পারছি না, ভাগ করতে পারছি না, তো 18টাও কেটে দিলাম। এবার চলে আসো তোমরা 15, তো 15 থেকে 3 বাদ দাও, 15 থেকে 3 বাদ দিলে হয় 12। 12 দিয়ে যদি 36কে ভাগ করি কত হচ্ছে 2, আর এখানে 15-র সাথে 3 যোগ করো, 15-র সাথে 3 যোগ করলে কত হচ্ছে 18, 36কে 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, 2 এর থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 1, অর্থাৎ আমার সমীকরণ স্যাটিসফাই করে যাচ্ছে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে 15 কিলোমিটার পার ঘন্টা। চলে আসো পরের কোশ্চেন। একটি ব্যাগ 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত? ইজি কোশ্চেন, এখানে বেশি টাফ করেনি কোশ্চেনটা। তো এরকমই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে যে কিছু কিছু কোশ্চেন একটু টাফ থাকবে, একটু লেন্দি থাকবে, ক্যালকুলেটিভ করতে হবে, আবার কিছু কোশ্চেন ইজি থাকবে যেগুলো মুখোমুখি সলভ করতে পারবে। যেমন এখানে এই কোশ্চেনটা মাত্র 2 লাইন করেই কিন্তু তোমরা সলভ করতে পারবে। এখানে বলেছে দেখো কয়েন্সের অনুপাত, তো কয়েন্সের অনুপাত বলেছে কত, 2:3:5 বলে দিয়েছে। জানতে চাইছে এদের ভ্যালুর অনুপাত, এদের মূল্যের অনুপাত। তো এখানে খেয়াল করো, তোমার কাছে যদি 1 টাকার কয়েন দুটো থাকে তাহলে তোমার কাছে ক টাকা আছে, তোমার কাছে 2 টাকা আছে, এখানে বসাও 2। একইভাবে তোমার কাছে 50 পয়সার কয়েন যদি 3টে থাকে তাহলে ক টাকা আছে তোমার কাছে, তোমার কাছে 1.5 টাকা আছে, এখানে 1.5 টাকা বসাও। একইভাবে তোমার 25 পয়সার কয়েন তোমার কাছে যদি 5টা থাকে তোমার কাছে ক টাকা আছে, তোমার কাছে আছে 1 টাকা 25 পয়সা, এখানে 1.25 বসাও। এবার এখানে আমি দশমিক গুলো তুলে দিলাম। দশমিক তোলার অর্থ কি, নিচে 100 চলে আসবে, তো 100 আমি প্রত্যেকের সাথে যদি গুণ করি তাহলে এখানে আমি 2 এর সঙ্গে 100 গুণ করে দিলাম, আর বাকির 100 গুলো কেটে গেল। তো এবার এখানে খেয়াল করো যে এখানে তোমাদের রেশিও জানতে চাইছে, মূল্যের অনুপাত জানতে চাইছে। তো এখান থেকে রেশিও বার করো, এখান থেকে 25 দিয়ে কাটলে 8-25 200, 25 দিয়ে কাটলে 6-25 150, 5-25 125, অর্থাৎ রেশিও পেলে 8:6:5। অপশন ডি তে আছে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন।
এক ব্যক্তি তার সম্পত্তির 3/10 পুত্রকে, 1/4 কন্যাকে, বাকি এত টাকা তিনি স্ত্রীকে দিলেন। তো তাহলে কন্যা কত টাকা পাবে? এখানে অঙ্কটা খেয়াল করবে, অঙ্কটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট একটা জায়গায় ভুল করে। কোথায় ভুল করে? বাকি অংশ, এইটা ভেবে নেয় বাকি অংশ হিসাবে কিন্তু ভুল করে। যাই হোক, এখানে একটা কথা আবারও বলছি, যদি ক্লাসগুলো ভালো লাগে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে কোশ্চেনটা বলেছে দেখো, এক ব্যক্তি তার সম্পত্তির 3/10 দিচ্ছে কাকে? তার ছেলেকে, তার পুত্রকে, 1/4 দিচ্ছে কন্যাকে, বাকি 2700 টাকা দিচ্ছে স্ত্রীকে। তাহলে স্ত্রীকে কত অংশ টাকা দিচ্ছে সেটাই আমি কিভাবে বার করব? তো টোটাল আমি ধরে নিই সেই ব্যক্তির টোটাল সম্পত্তি 1 অংশ। তো 1 অংশের মধ্যে 3/10 দিচ্ছে ছেলেকে, 1/4 দিচ্ছে কন্যাকে। তাহলে ছেলে আর মেয়েকে টোটাল কত অংশ দিল? 3/10 প্লাস 1/4। এবার 1 অংশ থেকে যদি এটা বিয়োগ করে দিই, তো এটাই কাকে দেবে? এটাই দেবে তার ওয়াইফকে, তার স্ত্রীকে দেবে। তাহলে এখান থেকে 1 থেকে বিয়োগ করো, এখানে এখানে লসাগু নিলে পাচ্ছ কত? 20। তাহলে এখানে হচ্ছে 6 আর এখানে 4 5 20। 11/20 হচ্ছে 1 মাইনাস 11/20 বিয়োগ করলে পেয়ে যাবে 9/20। তাহলে 9/20 অংশের ভ্যালু দেখো, এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত? 9/20 অংশের ভ্যালু বলে দিয়েছে 2700 টাকা। জানতে চাইছে কন্যা কত টাকা পাবে। তাহলে 9/20 অংশ ভ্যালু হলো 2700 টাকা। 1 অংশের ভ্যালু 2700/9 ইন্টু 20 ওপরে চলে যাবে। আর কন্যা কত অংশ পাবে? কন্যা পাবে 1/4। তো 1/4 ভ্যালু এখানে জানতে চাইছে। 1/4 মানে 2700 ইন্টু 20/9 ইন্টু 4। এবার এখানে কাটাকুটি করো, 4 দিয়ে 4 5 20, 9 দিয়ে কাটলে 3 9 27, 3 5 1500 টাকা পাবে কে? কন্যা। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। যদি একইভাবে তার ছেলে কত অংশ পাবে সেটাও যদি জানতে চাইতো, তখন 1/4 জায়গায় আমি বার করতাম 3/10 ভ্যালু কত। চলে আসো পরের কোশ্চেন। আর যদি জানতে চাইতো যে টোটাল ওই ব্যক্তির সম্পত্তি কত, তখন আমি বার করতাম কি? 1 অংশের ভ্যালু কত। চলে আসো পরের কোশ্চেন। চিনির দাম কি হচ্ছে? চিনির দাম 20% কিন্তু কমে যাচ্ছে আগের তুলনায়, এবং পূর্বে যদি 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় কত কেজি চিনি বেশি কেনা যাবে? তা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখেছি এই টাইপের কোশ্চেন ছেড়ে দেয়। তো এখানে ভালোভাবে বোঝাচ্ছি, খেয়াল করবে। এখানে দেখো চিনির দাম, এখানে খেলাটা কিন্তু চিনির দাম নিয়ে। তো চিনির দাম আগে কি ছিল? চিনির দাম আগে একটা দাম, আর এখন কি দাম, এটা নিয়েই এখানে কোশ্চেনটা। তো সাপোজ ধরে নাও চিনির দাম ছিল আগে 100 টাকা, এখন কি হচ্ছে? 20% কমে যাচ্ছে। তাহলে 100 থেকে 20% কমিয়ে দিলে, আশা করবো এটা তোমরা জানো। তো 100 থেকে 20% কমালে কত হবে? 80 টাকা। তাহলে আগে চিনি কিনতে কত টাকা লাগতো? আগে চিনি কিনতে 100 টাকা লাগতো। এখন চিনি কিনতে কত টাকা লাগছে? এখন চিনি কিনতে লাগছে তোমার 80 টাকা। এবার এখানে বলছে পূর্বে 20 কেজি চিনি কিন্তু ক্রয় করতে পারতো। তাহলে আগে যদি এই 100 টাকায় 20 কেজি চিনি আমি কিনতাম, 100 টাকায় কত কেজি? 20 কেজি চিনি যদি আমি কিনতাম, তাহলে এখানে জানতে চাইছে যে সেই টাকায় কত কেজি চিনি বেশি এখন পাওয়া যাবে। অর্থাৎ এখন চিনির দাম 80 টাকা হয়ে গেছে, তবু যদি আমি বাজারে এখন 100 টাকা নিয়ে যাই, তাহলে আমি এক্সট্রা কত কেজি চিনি পাবো? কারণ এই 20 কেজি চিনি আমি এখন কত টাকায় পাচ্ছি? 20 কেজি চিনি আমি এখন পাচ্ছি 80 টাকায়। তাহলে বাকি যে 20 টাকাটা থেকে যাচ্ছে, সেই 20 টাকায় আর কত কেজি চিনি বেশি পাবো? তো এখানে খেয়াল করো, তুমি 100 টাকা যখন বাজারে নিয়ে গিয়েছিলে প্রথমে, আগের কথা বলছি, তখন তুমি কত কেজি চিনি পাচ্ছিলে? তখন তুমি 20 কেজি চিনি পাচ্ছিলে। এবার তোমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে পার কেজি চিনির দাম কত, দোকানে গিয়ে যেমন জিজ্ঞাসা করো যে 1 কেজি চিনির দাম কত, তাহলে তখন তুমি কি বলতে? তখন তুমি এই 100 কে 20 দিয়ে ভাগ করতে, ভাগ করে বলতে, কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ 5, অর্থাৎ 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম 5 টাকা। একইভাবে এখন যদি জিজ্ঞাসা করি যে এখন দাম কমার পর এখন পার কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম কত, তাহলে এখানেও তুমি কি করবে? যত টাকা লাগছিল টোটাল 80 টাকা, 80 টাকায় কত কেজি চিনি পাচ্ছিলে? 20 কেজি, ভাগ করে দাও।
ভাগ করলে 20 দিয়ে 80 কে কাটলে কত হচ্ছে 4 টাকা, অর্থাৎ এখন চিনির দাম কত 4 টাকা পার কেজি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আগের থেকে 1 টাকা কেজি দাম কিন্তু কমে গেছে। তাহলে তুমি এখন 80 টাকায় 20 কেজি চিনি পাচ্ছ, তাহলে তোমার হাতে এক্সট্রা কত টাকা পড়ে থাকছে, তুমি বাজারে 100 টাকার জন্যই কিন্তু চিনি কিনতে যাচ্ছ, তো এখন তোমার হাতে পড়ে থাকছে কত, এখন তোমার হাতে পড়ে থাকছে 20 টাকা। এবং এই যে 20 টাকা তোমার হাতে পড়ে থাকলো, এই 20 টাকায় তুমি কত কেজি চিনি পাবে, তুমি এখানে জেনে গেছো যে এখন 1 কেজি চিনির দাম 4 টাকা, তাহলে 20 টাকায় কত কেজি চিনি পাবে, তো 20 টাকাকে 4 টাকা দিয়ে ভাগ করে দাও, 4 টাকা দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ কত 5 কেজি, অর্থাৎ 5 কেজি চিনি তুমি এই 20 টাকায় পাচ্ছ, অর্থাৎ এই 5 কেজি চিনিটাই তুমি এখন কিন্তু বেশি পাচ্ছ দাম কমার জন্য। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 5 কেজি, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এই কোশ্চেনটা দরকার পড়লে তোমরা রিমাইন্ড করে আরেকবার দেখবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, এবং এই কোশ্চেনটা বাড়িতে কমপক্ষে 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে দেয়। চলে আসো পরের কোশ্চেন। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হবে, সে আগের বেতন সমান পাবে। চোখ বন্ধ করে অ্যান্সার মারবে, 25%, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। কিভাবে হবে এখানে বুঝিয়ে দিচ্ছি। আর ম্যাথস বাই সন্তু স্যার যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে যে ফাউন্ডেশন ব্যাচ চলছে ম্যাথের, সেই ফাউন্ডেশন ব্যাচে কিন্তু অলরেডি এই টাইপের কোশ্চেন করানো হয়েছে, এবং এই টাইপের বা এর থেকে একটু হার্ড লেভেলের কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমরা দেখেই অ্যান্সার করতে পারবে, যেমন আমি এখানে কোশ্চেনটা পড়েই অ্যান্সার করলাম 25% অ্যান্সার। তো কিভাবে, এখানে 20%-এর জায়গায় যদি 33% থাকতো, বা তোমাদের যদি 14.27% থাকতো, যেটাই থাকুক না কেন তোমরা দেখেই অ্যান্সার করতে পারবে। কিভাবে পারবে, তার জন্য কিন্তু তোমাদের সেই ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো দেখতে হবে। কোন চ্যানেল থেকে, ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল থেকে। তো এখানে আমি এই কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। এখানে বলেছে একটা লোকের বেতন 20% হ্রাস পেয়েছে, তো আমি ধরে নিই একটা লোকের আগে 100 টাকা বেতন পেত, এখন তার বেতন কত হ্রাস পেয়েছে, 20% কমে গেছে, অর্থাৎ এখন সে 80 টাকা বেতন পাচ্ছে। এবার বলছে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি পেলে আগের বেতনের সমান পাবে। তো এখন বেতন পাচ্ছে 80 টাকা, 80 টাকার সাথে যদি আমি 20 টাকা যোগ করি তাহলে আমি 100 টাকা পাবো। তাহলে কত টাকা যোগ করলে, 20 টাকা যোগ করলে, একের মধ্যে কত, 100-এর মধ্যে কত, কাটাকুটি করো, করলে এখানে 4 হচ্ছে, 4 2500, 25% কিন্তু বৃদ্ধি করতে হবে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। একটি জলপূর্ণ কলসির ওজন বলেছে কত, 16.5 কিগ্রা। কলসির 2/5 জল পূর্ণ থাকলে কলসিটির ওজন হয় কত বলেছে, 7.5 কিলোগ্রাম। কলসিটি অর্ধেক জল পূর্ণ থাকলে তার ওজন কত হবে। ভালো কোশ্চেন, একটুখানি ঘুরিয়ে করেছে কোশ্চেনটা, ইজি কোশ্চেন। এখানে বলেছে দেখো যে কলসি কলসি সমেত, এখানে বলেছে একটা জলপূর্ণ কলসির ওজন, তাহলে জলপূর্ণ কলসির ওজন বলতে তার মধ্যে কলসির ওজন যুক্ত আছে, তো কলসি সমেত জলপূর্ণ, তো আমি ধরে নিচ্ছি কলসিতে 1 অংশ জল ধরে, তো কলসি সমেত 1 অংশ জলের ওজন, 1 অংশ, কলসি সমেত 1 অংশ জলের ওজন কত বলে দিয়েছে, বলেছে 16.5 কেজি, 16.5 কিলোগ্রাম। এবার এখানে বলছে যে কলসি সমেত 2/5 অংশ, তো কলসি প্লাস 2/5 অংশ জলের ওজন কত বলে দিয়েছে, 7.5 কিলোগ্রাম বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি বার করব বাকি যে অংশটা ছিল, অর্থাৎ 2/5 অংশ ভর্তি ছিল, তাহলে বাকি যে খালি অংশটা আছে সেই খালি অংশটার ওজন কত। তাহলে এখান থেকে যখন খালি অংশের ওজন আমি বার করব তাহলে শুধুমাত্র জলের ওজন পেয়ে যাব, কারণ এখানে দেখো কলসি প্লাস 1 অংশ জলের ওজন মাইনাস কলসি মাইনাস 2/5 অংশ জলের ওজন যখন করব, তাহলে কলসি কলসি কেটে যাবে, তাহলে আমি 1 মাইনাস 2/5 অংশ ইকুয়াল টু কত হবে, 3/5 অংশ শুধুমাত্র জলের ওজন, 3/5 অংশ শুধুমাত্র জলের ওজন পেয়ে যাচ্ছি। এখান থেকে কত, 16.5 থেকে 7.5 কিলোগ্রাম বিয়োগ হবে, তো 16.5 থেকে 7.5 কিলোগ্রাম বিয়োগ করলে এখান থেকে কত পাবে, 9 কিলোগ্রাম পেয়ে যাবে জলের ওজন। তাহলে 3/5 অংশ জলের ওজন যদি 9 কিলোগ্রাম হয়, এক
অংশ জলের ওজন কত হবে? 1 অংশ জলের ওজন হবে 9/3 ইন্টু 5, 3 তিরিকে 9, 15 কেজি হবে 1 অংশ জলের ওজন। এবার এখানে জানতে চাইছে যে কলসিটার মধ্যে যদি অর্ধেক জল পূর্ণ থাকে তাহলে তার ওজন কত হবে। তাহলে এখানে দেখো তুমি 1 অংশ জলের ওজন পেয়ে গেলে, আর এখানে ফার্স্টেই দেখো আমি লিখেছিলাম যে এই জায়গাটায় যে কলসি প্লাস 1 অংশ জলের ওজন কত? 16.5 কিগ্রা। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে কি? কলসির ওজন। তো কলসির ওজন কত ছিল? কলসির ওজন ছিল 16.5 থেকে তার জলের ওজনটা বিয়োগ করে দাও, অর্থাৎ 16.5 থেকে 15 কিলোগ্রাম বিয়োগ করে দাও, বিয়োগ করলে পেয়ে যাবে 1.5 কিলোগ্রাম, 1.5 কিলোগ্রাম হবে কলসির ওজন। এবার কলসিতে যদি অর্ধেক জল পূর্ণ থাকে, তাহলে কলসিতে যখন 1 অংশ জল পূর্ণ ছিল তখন সেই জলের ওজন কত ছিল? 15 কেজি। অর্ধেক জল পূর্ণ থাকলে তার ওজন কত হবে? তার ওজন হবে 15/2 অর্থাৎ 7.5 কেজি। তার সাথে কলসির ওজন কত পেলাম? 1.5 কেজি। যোগ করে দাও, 7 আর 8, আর হাফ হাফ যোগ করলে হবে কত? 9। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 9 কিলোগ্রাম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইজি কোশ্চেন, জাস্ট একটু ঘুরিয়ে মাথা খাটানোর মতো কোশ্চেন করেছে। কোশ্চেনটা কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসে তোমাদের লাস্ট কোশ্চেন। এখানে বলেছে যে ছাপাখানার ভুলে একটা পূর্ণবর্গ সংখ্যা বলেছে, এখানে এই সংখ্যা, এখানে এই লাস্ট সংখ্যাটা কিন্তু ক আছে, মানে এখানে এই ক এর মানটা বার করতে বলেছে। তো এই ভুলবশত যে পূর্ণবর্গ সংখ্যাটা এখানে ছাপা হয়েছে, তো এখানে ক এর মান কত? তো এখানে সিম্পলি কি করতে হবে? সিম্পলি তোমাদের ছোটবেলায় যে বর্গমূল করা শিখেছিলে সেই ছোটবেলায় বর্গমূল করতে হবে। তো এখানে আমি ক এর জায়গায় আমি এখানে এক্স ধরে নিলাম। তো এখানে লাস্টের দিক থেকে ডবল পেয়ার ডবল পেয়ার ডবল পেয়ার করে নিলাম। নেওয়ার পরে ফার্স্টে এখানে 1 থাকছে, অর্থাৎ এখানে 1 কে 1, তারপরে নামবে কি 50, 1 এর ডবল এখানে 2, এখানে 2 দিয়ে গুণ করলে 22 দুগুণ কত হচ্ছে? 44, এখান থেকে 6 নামলো। পরের পেয়ার নামবে কত? 06, এখানে 2 চলে গেল। 12 2 কত হবে? এখানে 24। এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করো, 2 দুগুণ কত হচ্ছে? 4, 4 2 8, 2 দুগুণ 4, তো এখানে বসলো 2। এরপর এখান থেকে দেখো বিয়োগ করলে থাকছে 2, এখান থেকে থাকছে 2, এখান থেকে থাকছে কত? 1, 122 থাকছে। তার পরবর্তী যে পেয়ার সেটা নামবে কি? সেটা নামবে 2 and x। এবার 122 এর ডবল মানে 244, 244। এবার এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, 5 গুণ করলে এখান থেকে পাবে দেখবে 1225। 1225 হলে বর্গমূলটা কিন্তু এখান থেকে সাকসেসফুল ভাবে মিলে যাবে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এই x এর জায়গায় এই যে x টা আমি এখানে নামালাম, যেটা কোশ্চেনে ক ছিল, এই x এর জায়গায় যদি 5 থাকতো তাহলে বর্গমূল কিন্তু মিলে যেত। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে 5। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তোমাদের ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল কিন্তু রেগুলার বেসিসে জিকেজিএস এর ক্লাস চলছে। জিকেজিএস এর ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে ফলো রাখবে। সন্ধ্যা 6:30টায় তোমাদের জিকেজিএস এর ক্লাস হয়, আর সকাল 9:30টায়, অর্থাৎ এখন এই ম্যাথের ক্লাস চলে। তো প্রত্যেককে বলছি ক্লাসগুলো ফলো রাখবে, এবং এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো তোমাদের চলছে সেই ক্লাসগুলো কিন্তু খেয়াল রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।